সো আজকে বেসিক্যালি আমাদের টপিক হচ্ছে কল ব্যাক হেল্প। খুব একটা বেশি বড় টপিক নয়। অলরেডি আমরা প্রিভিয়াসলি কল ব্যাক কি, কল ব্যাক ফাংশন কি এগুলো দেখে এসেছি। কল ব্যাক কেন হেল্পফুল সেটাও দেখে এসেছি, বাট কল ব্যাকের জন্য আমাদের যে কি কি ডিসঅ্যাডভান্টেজেস আছে আর এই ডিসঅ্যাডভান্টেজ গুলোকে অমিট করার জন্য কি করে আমাদের প্রমিসেস এর ইন্ট্রোডিউস হয়েছে সেগুলো আমরা জানবো। ঠিক আছে? তো সবার ফার্স্টে আমি যদি তোমাদেরকে জাস্ট কিছু পিস অফ লাইন কোড লিখি, লেটস সি আমি এখানে লিখলাম console.log লাইন 1। সেম ওয়েতে আমি লাইন 2 আর লাইন 3 লিখবো। ঠিক আছে? তাহলে আমার যে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন আছে, জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন কি করবে, আমাকে পরপর পরপর লাইন বাই লাইন এগুলোকে এক্সিকিউট করবে। কেন করবে? কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমার সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ, কারেক্ট? সিঙ্ক্রোনাস হওয়ার জন্য এ পরপর পরপর জিনিসগুলোকে এক্সিকিউট করছে। বাট আমি যদি এখন চাই যে আমার এই যে লাইন নাম্বার 2 এর মধ্যে যেই অপারেশনটা আছে সেই অপারেশনটাকে আমি কি করতে চাই, 5 সেকেন্ড ডিলেতে দেখাতে চাই। তো তখন আমি কিভাবে লিখতে পারি এটাকে? তো তখন এই জিনিসটাকে লেখার জন্য আমাকে একটা কল ব্যাকের মধ্যে এটাকে র্যাপ আপ করতে হবে। তো লেটস সি আমি এটাকে একটা কল ব্যাক ফাংশনের মধ্যে র্যাপ আপ করে নিলাম। ঠিক আছে? আর শুধু র্যাপ আপ করলেই হবে না, আমি যদি ডিলে দেখাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই পার্টিকুলার কল ব্যাক ফাংশনটাকে অ্যাজ এন প্যারামিটার পাঠাতে হবে কার মধ্যে, সেট টাইম আউটের মধ্যে। তাহলে আমি সেট টাইম আউটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, আর এখানে জাস্ট আমি কি করে দেবো, রিপ্লেস করে দিচ্ছি। আর এখানে আমি আমার যে টাইম ডিউরেশন যত সেকেন্ড পরে আমি পার্টিকুলারলি এটাকে কল স্ট্যাকের মধ্যে এন্টার করাতে চাই সেই মিনিমাম টাইমটা আমরা এখানে পুশ করে দিচ্ছি। অলরেডি সেট টাইম আউট কিভাবে কাজ করে এটা আমরা দেখে নিয়েছিলাম আমাদের আগের দিনের ক্লাসগুলোতে। তো আই হোপ তোমাদের এখানে কোনো রকম প্রবলেম হওয়া উচিত নয়, কারণ এখানে যে 5000 মিলি সেকেন্ড আছে, তো 5000 মিলি সেকেন্ড মানে এটা নয় যে পার্টিকুলারলি 5 সেকেন্ড পরেই আমার এই যে সেট টাইম আউট এর ডাইরেক্ট আমার কলসটাকে এন্টার হয়ে যাবে আর আমার কোড রান হয়ে যাবে। না, 5 সেকেন্ড মানে এখানে কি বোঝাচ্ছে যে মিনিমাম আমি 5 সেকেন্ড ওয়েট করব। বাট যদি আমার কোনো অপারেশন কল স্ট্যাকের মধ্যে অনগোয়িং থাকে আমি আরো ওয়েট করব যতক্ষণ না কি হচ্ছে ওই অপারেশনটা বা ওই ফাংশনটা সাকসেসফুলি এক্সিকিউট হচ্ছে। ওয়ান্স কল স্ট্যাক গেটস এমটি, দেন আমি কি করব, কল স্ট্যাকে এন্টার এন্টার করব, দেন আমি এক্সিকিউট হব। তো এটা হচ্ছে আমার বেসিক আইডিয়া। তো এখানে আমার কি হচ্ছে, এই পার্টিকুলার সেট টাইম আউট 5 সেকেন্ড ডিলেতে লাইন 2 এটাকে কনসোল ডট লগ করবে। তো এখন যে আমার আউটপুট, সেই আউটপুটটা কিরকম হওয়া উচিত, 1, 3 আর 5। এটাতে সবাই এগ্রি করছো? হ্যাঁ স্যার। কুল। এরপরে প্রিভিয়াসলি আমরা একটা এডটেক ওয়েবসাইটের এক্সাম্পল দেখছিলাম যেখানে আমরা কার্ডস এর অর্ডার দিয়েছিলাম। এডটেকের মধ্যে যে যে প্রোডাক্ট লিস্ট আছে সেই প্রোডাক্ট লিস্টগুলো কি করে আমি পারচেজ করতে পারি। তো এটার আমরা একটা ফ্লো দেখেছিলাম, তো আমি ওই সেম ফ্লোটাই নেব। তো লেটস সি লেটস সি আচ্ছা এডটেকে নেবো নাকি অন্য কোনো, তোমাদের মাথায় যদি অন্য কোনো ইউজ কেস আসছে তাহলে তোমরা সেটাও বলতে পারো, সেটা আমরা একটা ওয়ার্কেবল সিস্টেম বানানোর ট্রাই করতে পারি। যে কোনো ইয়ে হতে পারে। স্যার আপনি নিয়ে নিন একটা করে। উম, মানে এই এডটেক আর যে কোনো তুমি বলতে পারো শপিং প্ল্যাটফর্ম, এগুলো তো তোমার ই কমার্সের মধ্যেই পড়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলো আমরা এডটেকের এটাই নিয়ে নিই আপাতত। তাহলে লেটস সি কনস্ট প্রোডাক্টস ইজ ইকুয়াল টু, আমি কি বলছি আমার কাছে কি কি প্রোডাক্টস আছে, পাইথন, জাভা, এসকিউএল। ঠিক আছে? এই তিনটে আমার কাছে প্রোডাক্ট আছে। এরপর আমি কি করতে চাই, অলরেডি কি করে আমরা অর্ডার ক্রিয়েট করতে পারি, কি করে অর্ডার প্রসিড করতে পারি, এগুলোর যে ইন্টারনাল ডিটেলস, এই ইন্টারনাল ডিটেলসগুলো আমরা দেখে নিয়েছিলাম। তো এখানে আমরা ওই ইন্টারনাল ডিটেলসে যাব না, আমরা একটা হাই লেভেল ভিউ নেব। তো লেটস সি কোনো ইউজার কি করতে চাইছে, কোনো ইউজারের কাছে একটা এপিআই আছে, সেই এপিআইটা কি করছে, সেই এপিআইটা অর্ডার ক্রিয়েট করছে। তাহলে লেটস সি আমি বলে দিচ্ছি এপিআই ডট ক্রিয়েট প্রোডাক্ট আইডি, ক্রিয়েট প্রোডাক্ট আইডি, এই এপিআইটা আছে। যদি এই এপিআইটা আমার সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যায়, দেন আমার কি হবে, এ কি করবে, এটা কি করবে, অবভিয়াসলি ক্রিয়েট, একটু লিখে লিখে করি, ক্রিয়েট আ প্রোডাক্ট স্ল্যাশ
অর্ডার আইডি, অর্ডার আইডি এটা করলো। যদি আমি অর্ডার আইডি পেয়ে যাই তাহলে সেই অর্ডার আইডির বেসিসে আমি কি করতে পারি, আমি প্রসিড টু পেমেন্ট করতে পারি। তাহলে ওয়ান্স উই হ্যাভ দ্য অর্ডার আইডি দেন উই ক্যান গো উইথ পেমেন্ট। তাহলে আমার কাছে যে পরের এপিআইটা থাকবে, লেটস সি এপিআই ডট পেমেন্ট টু প্রসিড, ঠিক আছে। এ কি করবে, এই পার্টিকুলারলি অর্ডার আইডিটাকে অ্যাজ আ প্যারামিটার অ্যাকসেপ্ট করবে আর তারপরে এ নিজের কাজটা করবে। এরপরে তোমরা সবাই ফ্লিপকার্টের প্রিমিয়াম দেখেছো, ফ্লিপকার্টের প্রিমিয়াম মানে কি, যে যদি তুমি ফ্লিপকার্ট থেকে প্রচুর পরিমাণে জিনিসপত্র কেনাকাটি করো তাহলে ওরা তোমাকে ফ্লিপকার্ট প্রিমিয়াম মেম্বারশিপে রেখে দেয়। আর সেখানে যদি কোনো রকম অফার থাকে তুমি সেই অফারটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারো, সবার জন্য সেই ফ্লিপকার্ট প্রিমিয়ামটা হয় না। তো এটা আমরা কি করে ডিসাইড করি, এটা আমরা ডিসাইড করি যে তুমি তোমার ওয়ালেটে কত টাকা এখনো অব্দি ফ্লিপকার্টের উপর স্পেন্ড করেছো। তো লেটস সি তুমি এরকম অনেক টাকা স্পেন্ড করেছো, তাহলে এরপরে তুমি কি করবে, আপডেট ওয়ালেট ডিটেলস। তাহলে লেটস সি এখানে একটা ইয়ে আছে, এপিআই ডট আপডেট ওয়ালেট, ঠিক আছে। আপডেট ওয়ালেট করলাম। আপডেট ওয়ালেটের মধ্যে কি আসবে, এই যে পেমেন্ট প্রসিড, এই পেমেন্ট প্রসিড থেকে এই অর্ডার আইডিটার রেসপেক্টে যে অর্ডারটা আমি ক্রিয়েট করেছি সেই অর্ডারের ইনফোটা এই আপডেট ওয়ালেটে পুশ হয়ে যাবে। একটার পর একটা প্লাস করতে হবে না, তাহলেই তো আমি ওয়ালেটকে আপডেট করব। তাহলে এখানে আমি কি করব, আমার যে পেমেন্ট ইনফো আছে সেই পেমেন্ট ইনফোটাকে পুশ করে দেবো, ঠিক আছে। তো এরকম ভাবে আমার ওয়ার্ক ফ্লো গুলো কাজ করছে একটার পর আরেকটা। বাট এখানে একটা জিনিস তোমরা অবজার্ভ করবে যে এটাকে আমরা প্রমিসেস এর থ্রু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি, প্রমিস চেন লাগিয়ে ডট দেন ডট ক্যাচ এরকম করে, কারণ এই জিনিসটা আমরা অলরেডি দেখে নিয়েছিলাম। বাট কি এমন প্রবলেম হলো যে আমাদেরকে প্রমিসেস এর দিকে যেতে হচ্ছে, কারণ আগে যখন প্রমিস ছিল না, প্রমিস খুব রিসেন্ট এসছে, এক মাস, এক আই গেস এক মাস 6 প্রমিস এসছে, হোপসো একবার চেক করতে হবে। যাই হোক, ES6 এ যখন প্রমিসেস এলো তার আগেও তো নিশ্চয়ই এরকম কাজগুলো হচ্ছিল, তার আগেও তো এরকম ই কমার্স ছিল, এরকম এডটেক ছিল। তো তখন ডেভেলপার্সটা তাহলে কি ফেস করলো যার জন্য তাদেরকে এই নতুন ফিচারটা আনতে হলো, কারেক্ট। তো এখন আমি কি বলছি যে ডিপেন্ডেন্সি কিরকম আছে, প্রসিড টু পেমেন্ট কার উপরে ডিপেন্ডেন্ট, ক্রিয়েট প্রোডাক্ট আইডি। এই আপডেট ওয়ালেট কার উপরে ডিপেন্ডেন্ট, প্রসিড টু পেমেন্টের উপরে। তাহলে এই এন্টায়ার জিনিসটাকে তুমি যদি কল ব্যাকের থ্রু লেখো তাহলে কিরকম করে লিখবে, যে এপিআই ডট ক্রিয়েট প্রোডাক্ট আইডি কাকে প্যারামিটারে নেবে, এই প্রোডাক্টস গুলোকে প্যারামিটারে নেবে, এখান থেকে ও প্রোডাক্ট আইডিটাকে জেনারেট করবে। ওয়ান্স প্রোডাক্ট আইডিটাকে জেনারেট করার পরে ও কি করবে, আরেকটা ফাংশন ক্রিয়েট করবে। এই ফাংশনটা কিছুই না, এই ফাংশনটা হচ্ছে আমার কলব্যাক ফাংশন, আর যে কলব্যাক ফাংশনটার মধ্যে আমি আমার পরের এপিআইটাকে পাস করে দেবো, ঠিক আছে। এখানে আমি রিসিভ করছি অর্ডার আইডি। তাহলে আই হোপ এতটা অবধি তোমাদের ক্লিয়ার আছে। যদি স্টিল কারোর কোনো প্রবলেম হচ্ছে তো একবার সে বলো। এপিআই ডট ক্রিয়েট প্রোডাক্ট আইডি কি করছে, একটা প্রোডাক্টকে নিচ্ছে, দেন যদি সে সাকসেসফুলি অর্ডার আইডি জেনারেট করে দিচ্ছে তাহলে যেটা রিটার্ন করবে সেটা এই কলব্যাক ফাংশনটা অ্যাকসেপ্ট করছে কোন প্যারামিটারের মধ্যে, অর্ডার আইডি প্যারামিটারের মধ্যে। আর সেই অর্ডার আইডি প্যারামিটারটার বেসিসে আমি আমার পরের এপিআই যেটা আছে যেটা হচ্ছে প্রসিড টু পেমেন্ট, সেই প্রসিড টু পেমেন্ট এপিআইটাকে কল করে দিচ্ছি। এতটা অব্দি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো কুল। এরপরে যদি আমি অর্ডার ক্রিয়েট করে দিই তারপরে আমার ওয়ালেটও আপডেট করতে হবে। তাহলে প্রসিড টু পেমেন্ট এই অর্ডার আইডি দিয়ে সাকসেসফুলি কি করে দিল, পেমেন্ট করে দিল। দেন আমার যে পরের এপিআই সেটাকে আমি আবার যদি এরকম কলব্যাকের মধ্যে লিখি, আর ই অ্যাকসেপ্ট করবে পেমেন্ট ইনফো, তারপরে আমি কাকে কল করে দেবো, এটাকে। তো এখানে তোমরা যদি ভালো করে অবজার্ভ করো এরকম একটা নেস্টিং হচ্ছে, মানে একটা কলব্যাকের ভেতরে আরেকটা কলব্যাক, সেটার ভেতরে আরেকটা কলব্যাক, মানে মাল্টিপল নেস্টিং হচ্ছে। বাট এখানেই হচ্ছে আমাদের প্রবলেমের জিনিস, কারণ আমরা অ্যাজ আ ডেভেলপার কখনো চুপচাপ বসে থাকতে পারি না যে পেমেন্ট টু প্রসিড সবসময় কি কল হবে। হয়তো পেমেন্ট টু প্রসিড এর কোড তুমি নিজে লিখেছো, তো তুমি একদম শিওর, যেটা আগের ক্লাসে আমি বারবার বলেছি, যে তুমি একদম তোমার কোডকে চেক করে নিয়েছো যখন তুমি ইউনিট টেস্টিং করছিলে যে এই এপিআইটা ঠিকঠাক করে কাজ করছে।
বাট যখন তোমার এই এপিআইটা তোমার পার্টিকুলারলি সিস্টেম থেকে উঠে প্রোডাকশনে পুশ হচ্ছে, তখন এই এপিআইটা শুধু তোমার উপর ইন্ডিপেন্ডেন্টলি ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্টলি ইয়ে নয়, এ কারোর না কারোর উপরে ডিপেন্ডেন্ট। এ কার উপরে ডিপেন্ডেন্ট? এ ডিপেন্ডেন্ট হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট আইডির ওপরে। সো ক্রিয়েট প্রোডাক্ট আইডি হচ্ছে দায়ী একে কল করার জন্য। এরপরে অ্যাজ আ ডেভেলপার আমরা কখনো এরকম ভাবতে পারি না যে প্রসিড টু পেমেন্ট সবসময় ক্রিয়েট প্রোডাক্ট আইডি জেনারেট হলে কল হয়েই যাবে। হতে পারে ক্রিয়েট প্রোডাক্ট আইডি অন্য কোনো ডেভেলপার ক্রিয়েট করেছে, বা ওই কোডটার মধ্যে কোনো রকম এরার আছে। হয়তো প্রোডাক্ট আইডি জেনারেট হওয়ার পরেও আমার এই প্রসিড টু পেমেন্ট কল হচ্ছে না, কিংবা হয়তো মাল্টিপল টাইমস কল হয়ে যাচ্ছে। কারেক্ট? তো এটা খুব একটা রিস্কি অপারেশন। সেম গোস ফর আপডেট ওয়ালেট। আপডেট ওয়ালেট কার উপরে ডিপেন্ডেন্ট? পেমেন্ট টু প্রসিডের উপরে ডিপেন্ডেন্ট। তো পেমেন্ট টু প্রসিডের উপরে যদি ডিপেন্ডেন্ট হয়, আবার কোনো গ্যারেন্টি নেই যে পেমেন্ট টু প্রসিড সব সময় যতবার পেমেন্ট হয়ে যাবে ওয়ালেটকে আপডেট করে দেবে। হতে পারে ও কোনোবার ওয়ালেট আপডেট করতে ভুলে গেল, বা হয়তো সে দুবার তিনবার ওয়ালেট আপডেট করে দিল। তাহলে এটাও তো একটা মানে এরার, খুব বড় একটা এরার। তো এই প্রবলেমগুলোই হচ্ছিল আমার, যদি আমি ক্লাসিক কলব্যাকের থ্রু এরকম ভাবে নেস্টেড ওয়েতে একটার পর একটা এপিআই কে কল করি, একটার পর একটা ফাংশনকে কল করি। এবার তোমাদের দেখে মনে হচ্ছে কি আছে, তিনটেই তো মাত্রই আছে, বাট তোমরা একবার এটাকে ভেবে দেখো প্রোডাকশন বেসড অ্যাপ্লিকেশনে, যেখানে তোমার 20-30টা পার্টিকুলার এপিআই আছে, আর একটা এপিআই অন্য এপিআই এর উপরে ডিপেন্ডেন্ট, ইফ এলস এরকম কন্ডিশন দিয়ে ডিপেন্ডেন্ট। তো এখানে কি হচ্ছে, এখানে তোমার যে কোডের মেনটেনেবিলিটি, সেই মেনটেনেবিলিটি অনেকটা কমে যাচ্ছে। আর কোনো রকম গ্যারেন্টি থাকছে না যে তোমার কোড সাকসেসফুলি বা তোমার প্রোডাক্ট সাকসেসফুলি কাজ করবেই করবে। কারণ অবভিয়াসলি এগুলো নিজের মধ্যে একটা এসিঙ্ক অপারেশন। তো কখন কোনটা কল হবে, কার পরে কি হবে, তো এটা কল ব্যাক খুব একটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে না। কারেক্ট? এতে যেই প্রবলেমটা হচ্ছে যে তোমার কাছে যদি 20টা এপিআই থাকে, তো পরপর পরপর লিস্টিং করতে 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 দেখবে একটা টাইমে এরকম ভাবে কোড বাড়ছে, এরকম ভাবে কোড বাড়ছে ইন দ্য সেন্স হরিজন্টালি তোমার কোড বাড়ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে এপিআই, দেন এপিআই, তারপরে এপিআই, তারপরে এরকম থাকতো, তারপরে এরকম, তারপরে এরকম। তো কাইন্ড অফ তোমার হরিজন্টালি কোড বাড়ছে। আর এই হরিজন্টালি তোমার যে কোড এক্সপ্যান্ড হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার পিরামিড অফ ডম। এই জিনিসটাকে তোমার বলা হচ্ছে পিরামিড অফ ডোম। এরপরে হোয়াট ইজ পিরামিড অফ ডোম ইন জাভাস্ক্রিপ্ট? A pyramid of Dome can occur when a program contains code that makes too many assumptions about class, other programs, or data it is attempting to call upon. একদম ক্লিয়ার ভাবে লেখা আছে, about classes, other programs, or data it is attempting to call upon. ক্লিয়ার? এরপরে আরেকটু যদি নিচে যাই, এখানে পিরামিড অফ ডোমের ডেফিনেশন কি বলছে দেখি। তো কাইন্ড অফ তোমরা এরকম স্ট্রাকচার দেখতে পাচ্ছ পিরামিড অফ ডোম। স্টেপ 1, এটার ভেতরে একটা কল ব্যাক আছে। স্টেপ 2 আরেকটা কল ব্যাক, স্টেপ 3 আরেকটা কল ব্যাক, স্টেপ 4 আরেকটা কল ব্যাক, এরকম মাল্টিপল কল ব্যাকস হচ্ছে। তাহলে তোমার যে কোডটা, সেই কোডটা কি তোমার ভার্টিক্যালি গ্রো করছে? একদমই না। তোমার কোডটা কিরকম ভাবে গ্রো করছে? তোমার কোডটা গ্রো করছে হরিজন্টাল ভাবে। সেই জন্য এটার নাম হচ্ছে পিরামিড অফ ডোম। ঠিক আছে? তো এখানে আমাদের যে আর্টিকেল আছে, আমরা একটু আর্টিকেলটাকে পড়ার ট্রাই করি। যে if you are not familiar with the concept of asynchronous programming, then here is the example. JavaScript code executed an event loop. Event loop কি সেটা আজকেই আমরা রাত্রে দেখবো। On a single thread. The reality is that all JavaScript executed synchronously. Obviously তোমাদেরকে বারবার এটাই বলে এসেছি আমি। It is the event loop that allows you to queue up an action. Queue up an action মানে ইভেন্ট লুপের মধ্যে যে জিনিসগুলো যায় সেটা ডাইরেক্ট আমার কলসটাকে পুশ হয় না, সেটা কোথায় চলে যায়? একটা প্রায়োরিটি কিউ এর মধ্যে। ঠিক আছে? তো তারপরে that won't take place until the loop is available sometime after the code get queued up, the action has finished executing. Correct? I hope এটা বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে আমার পিরামিড অফ ডম। তো এখানে কি হচ্ছে, পিরামিড অফ ডমের জন্য তুমি একটা ইনফিনিটি কলব্যাকের মধ্যে ফেসে যাচ্ছ। এই ইনফিনিটি কলব্যাকের যে লুপের মধ্যে তুমি ফেসে গেলে, যে একটা কোনটা কার উপরে কার পরে কার কখন কল হবে, এই জিনিসটাকে আমার বলা হচ্ছে কলব্যাক হেল। তো কলব্যাক হেল বুঝতে পারলে বেশি কিছুই না। কলব্যাক হেল মানে হচ্ছে যে আমার কাছে যদি পার্টিকুলার অনেকগুলো মাল্টিপল এপিআইস থাকে, আর সেই এপিআইস গুলো একটার ভেতরে আরেকটা ইউজিং কলব্যাক
নেস্টেডলি কল হতে থাকে, তাহলে আমার কোডের যে মেনটেনেবিলিটি, সেই মেনটেনেবিলিটি অনেকটা পরিমাণে ডিক্রিজ করে যায়। আর এই ডিক্রিজ করে যাওয়ার জন্য কি হয় যে আমার প্রোডাক্টের ওপরে এফেক্ট পড়ে, আর পার্টিকুলারলি প্রোডাক্ট আমার ঠিকঠাক ভাবে কাজ করে না। প্রোডাক্ট বা সিস্টেমের যে ফ্লো, সেই সিস্টেমের ফ্লো ঠিকঠাক করে কাজ করে না। তো এই প্রবলেমটাকেই আমার বলা হচ্ছে কলব্যাক হেল। কলব্যাক হেলের মধ্যে আরেকটা টার্ম তোমরা ইন্টারভিউতে যদি ইউজ করো, যে এই পিরামিড অফ ডোম, তাহলে ইন্টারভিউর একদম সারপ্রাইজড হয়ে যাবে যে আরে এই ইন্টারভিউ এই পিরামিড অফ ডম নিয়েও জানে। এ অ্যাটলিস্ট জানে যে কলব্যাক হেলে যদি আমি পড়ে যাই তাহলে কি হবে, আমার কোড ভার্টিক্যালি গ্রো হবে না, ভার্টিক্যালি গ্রো না হয়ে কোন দিকে এক্সপ্যান্ড করবে, হরিজন্টালি এক্সপ্যান্ড করবে। তো তোমার ইন্টারভিউ সিলেক্ট হয়ে যাওয়ার চান্স প্রচুর থাকবে, কারণ এই জিনিসগুলো যখন তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে ম্যাক্সিমাম অনেকেই বলতে পারে না। ঠিক আছে, তো কলব্যাক হেল কি সেই জিনিসটা তোমরা বুঝতে পারলে। হ্যাঁ ওকে। চলো, হ্যাঁ স্যার। এর এরপরে আমাদের আজকের যে টপিকটা ছিল, সেই আজকের টপিকটা তো আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বাট শুধু কি আমাদের কলব্যাক হেল একটা প্রবলেম? না, আমাদের সাথে সাথে আরেকটা প্রবলেম আছে, যেই প্রবলেমটার নাম হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল। ইনভার্সন অফ কন্ট্রোল, এরপরে ইনভার্সন অফ কন্ট্রোল মানে কি? ইনভার্সন অফ কন্ট্রোল মানে কি? কেউ গেস করতে পারবে ইনভার্সন অফ কন্ট্রোল মানে কি? অলরেডি তোমাদেরকে একবার আমি বলেছিলাম ইনভার্সন, ও সরি, ইনভার্সন স্পেলিং কি লিখেছি, ইনভার্সন অফ কন্ট্রোল। হ্যাঁ, তো ইনভার্সন অফ কন্ট্রোল মানে আমি পার্টিকুলারলি আমার কোড বেস থেকে আমার কন্ট্রোল হারিয়ে ফেলছি। অবভিয়াসলি, কেন হারিয়ে ফেলছি? কারণ আমরা কি ক্রিয়েট করেছি, প্রসিড টু পেমেন্ট এপিআই আমরা ক্রিয়েট করেছি, বাট যখনই আমরা ওটাকে বাইপাস করছি অন্য কোনো ফাংশনের মধ্যে ইউজিং কল ব্যাক, তো তখন কি হচ্ছে, এই যে প্রসিড টু পেমেন্ট, এটা কল হওয়ার পুরোপুরি দায়িত্ব কে নিয়ে নিল? ক্রিয়েট প্রোডাক্ট আইডি। তার মানে এই ক্রিয়েট প্রোডাক্ট আইডির মধ্যে লেটসি কেউ আমার এই প্রসিড টু পেমেন্টকে দুবার কল করে দিল, তাহলে তো তার দুবার পেমেন্ট হয়ে যাবে। কিংবা এই যে ক্রিয়েট পেমেন্ট, সরি, ক্রিয়েট প্রোডাক্ট আইডি, এই কোডটা লেখার সময় কোনো ডেভেলপার আমার প্রসিড টু পেমেন্টকে কলই করলো না, তো আমার কলই হবে না। তাহলে আলটিমেটলি আমার এই যে প্রসিড টু পেমেন্টের কোড, সেই প্রসিড টু পেমেন্টের কোড পুরোটাই কার ওপরে ডিপেন্ড করছে? ক্রিয়েট প্রোডাক্ট আইডির ওপরে। সেই জন্য অ্যাজ আ ডেভেলপার যদি আমরা কল ব্যাক ইউজ করি, তাহলে এই প্রবলেমটা আমাদের আসতেই পারে, আর সেই প্রবলেমটাকেই বলা হচ্ছে আমার ইনভার্সন অফ কন্ট্রোল, যেখানে আমরা আমাদের কোড বেস থেকে পার্টিকুলারলি ফাংশনের ওপরে কন্ট্রোল হারিয়ে ফেলছি কল ব্যাক ইউজ করার জন্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার ইনভার্সন অফ কন্ট্রোল। আর অনেক এরকম প্রোডাকশন বেস কোড আছে যেখানে এই প্রবলেমটা হয়, মানে লিটারালি আমাদের অনেক পার্টিকুলার ইয়ে আছে, এরকম এক্সাম্পল আছে। তো এই প্রবলেমগুলো খুব কমন প্রবলেম, আর এই প্রবলেমগুলোকে যখন তুমি ডিবাগ করতে বসবে তখন তুমি বুঝতে পারবে আচ্ছা এখানে এই প্রবলেমটা আমরা ফেস করেছিলাম, সেই জন্য এটা হয়েছিল। বাট একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে এটা আমাদের যে পার্টিকুলার ছোট সিস্টেম, সেই ছোট সিস্টেমে তোমাদের হয়তো মনে হতে পারে যে কেন, আমি তো ঠিক কোড লিখছি, আমি তো এখানে একবারই কল করেছি। তো তোমার এখন মনে হচ্ছে যে তুমি একবার কল করেছো, বাট বাট ধরো তুমি ইন্ডিয়াতে বসে কোনো একটা কোম্পানির হয়ে কাজ করছো। ধরো তুমি ব্যাকএন্ড টিমে কাজ করছো, ব্যাকএন্ড টিমে আছে, ব্যাকএন্ড টিম দুটো কান্ট্রিতে ডিভাইডেড আছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া, একটা হচ্ছে ইন্ডিয়া। তো অ্যাজ আ ইন্ডিয়ান টিম ইঞ্জিনিয়ার তুমি কি করছো, তুমি পেমেন্টের সমস্ত দায়িত্বের কোডগুলো লিখছো। আর অ্যাজ আ অস্ট্রেলিয়ান ওরা কি করছে, ওরা এই যে তোমার পেমেন্ট ইন্টিগ্রেশনের কোডগুলো, সেই পেমেন্ট ইন্টিগ্রেশনের কোডগুলো, মানে পেমেন্টের কোডগুলো, সেই পেমেন্টের কোডগুলোকে সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করছে। তাহলে যখন ওই অস্ট্রেলিয়ান টিমটা সিস্টেমের সাথে তোমার পেমেন্টের কোডটাকে ইন্টিগ্রেট করছে, তখন লিখছি ওরা কোনো রকম ভুল করে দিল, তখন কি হবে, তখন কি তোমার কোডটা সাকসেসফুলি এক্সিকিউট হবে? কখনোই তোমার কোডটা সাকসেসফুলি এক্সিকিউট হবে না। বাট ওরা কি বলবে, ওরা তো বলে দেবে যে আরে তোমার কোডে এরর আছে। বাট তুমি যখন ইউনিট টেস্টিং করেছিলে, ইউনিট টেস্টিং মানে তুমি এখানে তোমার ইন্ডিয়ান ডেভেলপারদের দিয়ে টেস্ট করিয়েছিলে যে আমি এরকম কোড বেস লিখেছি, এইটা হচ্ছে আমার কোড, তো কোয়ালিটি অ্যাসিওরেন্স টিম তুমি আমার কোড বেসটাকে টেস্ট করে বলো যে এখানে আমার কি কি ক্যাচ হতে পারে, টেস্ট কেস ডিজাইন করে বলো। দেন যে টেস্টিং এর টিম আছে, সেই টেস্টিং এর টিম তোমাকে প্রপারলি টেস্ট করে বলে দিল যে না, তোমার এপিআইটা প্রপারলি অ্যাপ্রুভ, তুমি এটাকে সিস্টেমে ইন্টিগ্রেট করে দিতে পারো। তো তুমি একদম হাত পা ছড়িয়ে বসে আছো যে ঠিক আছে, আমার কোনো আর ইয়ে হচ্ছে না। বাট এই পেমেন্টের যে
কাজটা সেটা তোমার সিস্টেমের জন্য খুব ইম্পর্টেন্ট। আর ইন্টিগ্রেশন টিমের হতেই পারে কোনো প্রবলেম হয়ে গেল, কারণ ওদের এন্ড থেকে যে এপিআই আছে সেখানে এই ফাংশনটা হয়তো কল হচ্ছে না। তো এই জিনিসটাকেই রিয়েল ওয়ার্ল্ডে এবারে ভেবে দেখো যে তুমি তোমার কোড বেস থেকে কি হারিয়ে ফেললে, কন্ট্রোল হারিয়ে ফেললে, আর এই জিনিসটাকেই বলা হচ্ছে কি, ইনভার্সন অফ কন্ট্রোল। তো আই হোপ একটা প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ইনভার্সন অফ কন্ট্রোল মানে কি।